হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকের ব্লগটা একদমই সকালবেলা থেকে শুরু করেছি। তো সকালবেলা বলতে ওই যে 6টা মতন বেজে গিয়েছিল। আজকে না ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 5টা 40 মতন হয়ে গিয়েছিল। আর তারপরে ঘুম থেকে উঠে পর না কাজে হাত লাগাতে একেবারেই ভালো লাগে না। ঘুম থেকে উঠেই দেখলাম যে শাশুড়ি মা বাড়িতে নেই। তো টুকটাক কাজগুলো আমি করে নিয়েছিলাম। নিয়ে যেমনি আমি উনুনের ধারে এসেছি দেখলাম শাশুড়ি মা বাড়ি আসলো। তো পাশের বাড়িতে একজনেদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছে। তো ছোটোখাটো বলবো না, মোটামুটি একটা অনুষ্ঠান হচ্ছে আর কি। তো সেখানেই গিয়েছিল একটুখানি সবজি টবজি কাটাকুটি করতে। তো সে যাই হোক, দেখো আমি উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। আমার শাশুড়ি মা বললো যে আমি গোবর দিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আজকে, যেহেতু উনুনের ছাই তোলা আমার হয়ে গিয়েছে, গোবরটা আমি দিয়ে দিচ্ছি। তো ওই জন্য শাশুড়ি মা দেখো ওইদিকে গেল বাসন মাজতে, আর আমি দেখো এখানে উনুনটা ভালো করে লেপে নিচ্ছি। উনুন আর পুরো রান্নাঘরটা ভালো করে লেপে নেব। আর মোটামুটি ঘরের দিকের কাজ বলতে উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, এগুলো আমার হয়ে গিয়েছে। তো এইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপরেই দেখো এই যে উনুনটা ভালো করে, জায়গাটা ভালো করে লেপে নিয়ে মুছে নিয়ে, যেহেতু খাওয়া দাওয়া হয়, এখানে রান্নাবান্না হয়, পুরো রান্নাঘরটা না প্রত্যেক দিন গোবর না দিলেও হয় না, সময় না থাকলেও দিতে হয়। আমার শাশুড়ি মা তো দেয়ই, আর যখন উনি না থাকেন তখন আমাকেই দিতে হয় আর কি। তো সে যাই হোক, দেখো উনুনের ধারে জ্বালানি টালানিও শেষ হয়ে গিয়েছে, রান্নাবান্নাও হবে, অনেক কাজবাজ হবে। এক একটা দিন এমন হয় না যেন মনে হয় যে সমস্ত কাজ যদি একদম কয়েক নিমেষের মধ্যে হয়ে যেত, বসে একটুখানি বেশি সময় রেস্ট নেওয়া যেত, এরকম মনে হয়। কিন্তু ওই যে সমস্ত কাজবাজ করতে করতেই কোন দিক থেকে যে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। তো সে যাই হোক, দেখো আমি এখানে ভালো করে লেপে নিচ্ছি পুরো চারিদিকটা একদম গোবর মাটি দিয়ে। আর দেখবে কি বলবো, মাটির ঘর না সুন্দর করে যত লেপে রাখবে, যত গোবর মাটি দিয়ে সুন্দর করে লেপা থাকবে না, দেখতে যেমন সুন্দর লাগে, চারিদিকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ আর সুন্দর লাগে। তো সে যাই হোক, দেখো রান্নাঘরের ওই দিকটা দেখেছো আমাদের একদম পুরো বেড়া দেওয়া হয়ে গিয়েছে, শুধু মাটি লেপা বাকি আছে। ওই দিকটা একটা রুম মতন হবে, একটা কোয়ার্টার মতন হবে আর কি। আর তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছিলাম একটু শ্যাম্পু, একটু সাবানের গুঁড়ো এইসব আনতে। আগের দিন রাতে এত বেশি মাথা ঘোরাচ্ছিল আর এত বেশি মাথা কি বলবো যন্ত্রণা করছিল, রাতের বেলাতেই আমাকে তেল দিতে হয়েছে। তখন কটা বাজে বলো তো, তখন রাত প্রায় 9টা 9:30 মতন বাজতে যায়। তখনই আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে মাথায় ভালো করে একদম পুরো চুপচুপে করে তেল দিয়ে নিয়েছিলাম। নয়তো না আমি আর থাকতে পারছিলাম না। তেল দিয়ে ভালো করে ফ্যানে সেই তেলটা ভালো করে শুকিয়ে নিয়ে চুল আঁচড়ে তারপরে গিয়ে আমি ঘুমাতে পেরেছিলাম। নয়তো একেবারেই মাথা নিয়ে আর পারছিলাম না, যেন মনে হচ্ছে একটা বোঝা হয়ে আছে মাথার মধ্যে। মাথা যখন ঘুরবে বা যন্ত্রণা করবে দেখবে যেন মনে হয় না চুলগুলো একদম পুরো কি বলবো ন্যাড়া হয়ে যায়, একদম এরকম মনে হয়। তো সে যাই হোক, দেখো আর এমনি তো এই গরমের সময় তো এটা খুব বেশি সমস্যার আর কি। মাথার মধ্যে এত বেশি ঘাম, গরম সবটাই যেন মাথার মধ্যে এসে পড়ে আর কি। তো সে যাই হোক, ওই জন্য না ভালো করে তেল চুপচুপে করে দিয়ে নিয়েছিলাম। আর তেল দিয়েও বেশিক্ষণ দেখবে থাকা যায় না। কালকে রাতে তেল দিয়েছি আর আজকে সকালবেলা এই যে কাজবাজ করছি না, যেন মনে হচ্ছে আমি ঘামে স্নান করে যাচ্ছি। চুলের গোড়া থেকে না ঘাম একদম পুরো টপ কেটে কেটে আর কি নিচে পড়বে, এরকম অবস্থা হচ্ছে। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুমি ঝটপট গিয়ে আগে শ্যাম্পু নিয়ে আসো, সকাল সকাল স্নানটা সেরে নেবো। স্নানটা সেরে নিলে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়ে শ্যাম্পুটা চুলে দিতে পারলে আবার মাথাটা বেশ হালকা ফুলকা লাগবে। তেল দিয়ে একেবারেই বেশি দিন আমি রাখতে পারি না। তো সে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে সুন্দর করে গোবর মাটিটা আমি দিয়ে নিলাম সারা বারান্দাটা। এবার চলে আসলাম এই যে ঘরের মধ্যে। তোমাদের তো বলেছিলাম আগের ব্লগে যে বিছানা চাদরটা তুলবো। আজকের না যতই শরীরটা দুর্বল লাগুক না কেন, বিছানা চাদর তুলে কেচে কুচে পরিষ্কার করে তারপরে হবে গিয়ে আমার শান্তি। কারণ কি বলো তো, শান্তি এই কারণে হবে বলছি, সাদা বিছানা চাদর, এই যে তোমাদের বলেছিলাম যে খুব বেশি দিন না সাদা বিছানা চাদর আমি একদমই বিছিয়ে রাখতে পারি না, বিছানাতে সমস্যা হয়ে যায় আর কি। একটুখানি যদি
যদি একটুখানি যদি ধুলোর কোনা বা একটুখানি যদি ধুলো মাটি লেগে যায় আমার ভীষণ খারাপ লাগে, কারণ কখন যেটা তুলে ধোবো সেই চিন্তাই হয়। আর তোমাদের দাদাভাই বলতে হবে না, ওই যে কখন জুতো পায়ে দিয়ে ঘরে উঠছে, কখন আবার উঠছে না, ধুলো বালি পায়ে ওইভাবে শুয়ে পড়ছে, সমস্যা হয়ে যায় জানো তো। ওই জন্য আমি তুলেই নিলাম, শেষ পর্যন্ত তুলে কেচে ওটা রেখে দেবো। জানি না মানে এমন কোনো দিন আসবে যেদিন একটুখানি ঘরের মধ্যে মানে কি বলবো ধুলোবালি অন্তত থাকবে না। তো পাকা বাড়ি বানানোর প্রবল ইচ্ছে আছে, প্রবল মানে খুব বেশি, জানি না সেটা কবে সম্ভব হবে। তো সে যাই হোক, এখন তুলে রেখে দিলাম বলতে দেখো তুলে নিলাম। আর তারপরে এত বেশি আমার শরীরটা খারাপ লাগছে, দেখো এখানে বসেই পড়লাম আমি বিছানার মধ্যে, আস্তে আস্তে সমস্ত কাজবাজগুলো করে নিচ্ছি। খুব বেশি তাড়াহুড়ো বা জোর জবরদস্তি করে করতে পারছি না, খুব ধীরে ধীরে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি। কেন জানি না কয়েকদিন ধরে শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছে, কেন বলতে পারবো না। সকালের টাইমটা বেশি করে খারাপ লাগছে, একটুখানি বেলা বাড়ার সাথে সাথে আবার কিন্তু শরীরটা মোটামুটি মানে এই যে হয় না কাজ করতে করতে একটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। আর যখন সকালের দিকটা প্রথম করছি না, যেন মনে হচ্ছে আমি আর নড়তে পারবো না বা চলতে পারবো না, নয়তো আমি পড়ে যাবো এরকম মনে হচ্ছে। একটুখানি দুর্বলতার কারণেই সম্ভবত এরকম হচ্ছে হয়তো। শরীরে হয় না ভিটামিন টিটামিন কমে গেলে এমনটাই হয়, হয়তো ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে না বা শরীরের মধ্যে কি বলবো পর্যাপ্ত ভিটামিন হচ্ছে না আর কি, সেই জন্য মনে হচ্ছে এমনটাই হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো সে যাই হোক, গরমের সময় তো এরকম একটুখানি হয়, গরমের মধ্যে সবারই এরকম একটু হয়। আর তার উপরে এই যে গরমের মধ্যে কাজবাজ করলে সমস্যাটা হয়ে যায়। তো দেখো আমি এখানে বিছানার চাদরটা একদম ঝটপট করে চেঞ্জ করে নিলাম। আর এই যে দেখো একটুখানি কাঁথা বিছানার মধ্যে রাখতেই হয়, কারণ ভোরের দিকে না ফ্যানের স্পিডটা এমনিতেই একা একাই প্রচণ্ডভাবে বেড়ে যায়, আর তখন একটুখানি ঠান্ডা মতনও লেগে যায়। তো ওই জন্য আর কি রেখেছি, নয়তো এত গরমে কে রাখে মানে বিছানার মধ্যে কাঁথা কাপড়। তো আমি ওই জন্য রেখেছি আর কি, প্রচণ্ড ঠান্ডা লেগে যায় ভোরের দিকটায় বলে তাই। তো চলো এই যে জামা কাপড় বলতে বিছানার চাদর আরও আমার গামছা টামছা যেগুলো ছিল সব কিছুই একদম সাবানে ভিজিয়ে দিয়েছি। আর কল থেকে না দারুণ জল পড়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর আজকে দেখো কাজ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখো এখন পুরোপুরি একদম 7টা 20 মতন হয়ে গিয়েছে। 7টা 20 নয়, 7টা 20 বলছি কেন, 7টা 45 মতন হয়ে গিয়েছে। এরকম সময় না অন্য দিন আমার কিন্তু রান্না কেন বলছি, এরকম সময় অন্য দিন আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে আমি পুরো পড়ানোর জন্য বসে পড়ি। কিন্তু আজকে ওই যে বললাম কাজের একেবারেই শক্তি নেই, হাত পা যেন চলছে না। তো সেইভাবেই কাজকর্মগুলো করছি আস্তে আস্তে, তো ওই জন্য একটুখানি লেটও হয়ে গিয়েছে। আর দেখো একদম কড়কড়ে চড়া রৌদ্র বেরিয়ে গিয়েছে, গরমে দাবদাহ একদম অর্ধেক দেখো ভিজেও গিয়েছি, ভাবছি একদম স্নান টান সেরে নেবো। আদা বর্ষার দিন খুব সমস্যা হয়ে যায়, টুকটাক বৃষ্টিতেই দেখেছো আমাদের ঘরের দেয়ালগুলো, ওই দেয়ালে দেখো কাদাগুলো একদম পুরো ওই যে সারা দেয়ালে ঠিকরে গিয়ে লেগেছে, আর পুরো ভালো রকম ওর গায়ে সাদা সাদা হয়ে গিয়েছে, মানে ওই যে রং করা যে দেয়ালগুলো রয়েছে আমাদের নিচে। তো এগুলো একটুখানি ধোবো, আজকের আর ধোবো না, আজকে একেবারেই আমার শরীর আর পাচ্ছে না, চলার কোনো ক্ষমতাই নেই। তবু আর কি মনের জোরে জোরে সমস্ত কাজকর্ম করছি। কলে যেহেতু সুন্দর জল পড়ছিল, ঝটপট করে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান সেরে নেওয়া মানে ঠাকুর পুজো তো দিতেই হবে, স্নান সেরে চুপচাপ বসে থাকলে হয় না, ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে। আর ওদিকে আবার কিন্তু ওকে পড়াচ্ছিও, মানে ওইদিকে অনলাইনে ওকে পড়াটা দিয়েছি আর কি, পড়াটা দিয়ে আর ও হচ্ছে পড়ছে, আর আমি দেখো এই দিকটায় একদম পুজো পাঠটাও করে নিচ্ছি। ওই দিকটায় ওকে বললাম যে তুমি পড়ো, আর আমি পরে পরে এসে পড়া ধরছি। তো এরকম করেই আর কি সব দিক মেনটেন করে আজকে কাজ করে নিচ্ছি, একটুখানি লেট হয়ে গিয়েছে যেহেতু। আর ওই যে বললাম প্রচণ্ড গরম লাগছিল চুলে তেল দেওয়ার কারণে, ওই জন্য ঝটপট স্নানটাও সেরে নিয়েছি। আর দেখো এখানে তুলসী তলায় আমি একদম 1 ঘটি জল দিয়ে নিচ্ছি। তোমাদের সবসময়ই বলি আমি, অবশ্যই স্নানের পর 1 ঘটি করে জল তুলসী তলায় কিন্তু দিও, যে যেমন পারো 1 ঘটি 1 মগ দিলে দেখবে বেশ মনটাও যেমন শান্তি পায়। আর হ্যাঁ কী বলবো, মনের দিক থেকে অনেক অনেক এটা কিন্তু খুব ভালো কাজ, বারবারই বলি অবশ্যই করো, পুজো পাঠ করো আর না করো, স্নান সেরে উঠে এই কাজটা কিন্তু অবশ্যই করো, দেখবে মনের অনেক কি বলবো কুচিন্তা দূর হয়ে যাবে, মন অনেক শুদ্ধ আর অনেক বেশি পবিত্র হবে। তো তারপরে দেখো ওই যে বললাম যে 2-1টা জিনিসপত্র ভিজিয়ে দিয়েছিলাম, বিছানার চাদর, আমার এই শাড়িটা কালকে পরেছিলাম জানো তো, কালকে শাড়িটা পরে এই যে পাশে বললাম একটা অনুষ্ঠান মতন হবে আর কি, তো সেখানে গিয়েছিলাম, একটুখানি মিষ্টি বানাতে হয়েছিল, মিষ্টি যে গোল পাকাতে হয়েছিল, মিষ্টি বানাতে নয়, মিষ্টি ওরা রেডি করে দিচ্ছিল যারা কারিগর ছিল মিষ্টির, তো তারা একদম পুরো মাখিয়ে রেডি করে দিচ্ছিল, আমরা মানে রসগোল্লার গোল্লাটা পাকিয়ে দিচ্ছিলাম। তো ওই জন্য শাড়িটারই পরে গিয়েছিলাম। আর এমনি তো এই গরমে আমি আর একেবারে শাড়ি পরতে পারি না, প্রচণ্ড গরম লাগে, যেন মনে হয় হাঁপিয়ে যাই। তো ওই জন্য শাড়িটা দেখো ধুয়ে দিলাম,
আর এদিকে দেখো বিছানার চাদরটাও সুন্দর করে কেচে নিয়েছি, একদম মানে যত রকমের ধুলোবালি ছিল একদম পরিষ্কার হয়ে গিয়েছে। বিছানার চাদর একদম নতুনের মতন চকচক করছে। এইগুলো দেখো সব কিছু মিলিয়ে দিয়ে ওকে পরিয়ে নিয়েছিলাম প্রায় ওই যে 9:45 মতন। তারপরে দেখো চলে এসেছি পান্তা ভাত খেতে। তো পান্তা ভাত খেতে কী কী নিয়ে নিয়েছি দেখো, আজকে অনেক বেশি দেরি হয়ে গেছে, যেহেতু 9:45 মতন বাজতে যায়, তাই আর কিছু ডিমের অমলেট বা আলু টালু ভেজে নিলাম না। পাকা আম ছিল বাড়ির কাছে, তো প্রচুর আম পাকছে, তো পাকা আম ছিল কেটে নিয়েছি। আর দেখো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই আর আমি বসে গিয়েছি, একদম সুন্দর সাদা সাদা পান্তা ভাত না এই গরমে খেতে বেশ মজা লাগবে কিন্তু। তো তাই দেখো দুজনে নিয়ে বসে গিয়েছি, তোমাদের দাদা ভাই এখানে বসে গিয়েছে আর আমি ওখানে বসে গিয়েছি। কি আর করব, আজকে ডিমের অমলেট করতে অনেক বেশি দেরি হচ্ছিল বলে ওটা দিয়েই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে জায়গাটা পরিষ্কার করে সবজি কাটতে বসে গেলাম। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করে দেখো সবজি কাটতে বসে গিয়েছি। এই যে এখানে উচ্ছে ভাজা করব, তাই দেখো উচ্ছে কেটে নিচ্ছি। আর একটু পুঁই শাক রান্না করব, আর তেলাপিয়া মাছ রয়েছে, কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো দুইজন জেঠিমা আসছিল, তো আমি বারবার ওদের দিকেই তাকাচ্ছিলাম। ওরা এসে আমাদের আম গাছের তলা থেকে আম কুড়াচ্ছিল। তারপরে দেখো যেহেতু পুঁই শাক রান্না করবো, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, আমি বলছিলাম যে চিংড়ি নয়তো হচ্ছে কাঁকড়া যদি পাওয়া যায় তাহলে একটুখানি নিয়ে এসো। তো দেখো বলতে বলতেই নিয়ে চলে এসছে। ওই যে দেখেছো জালি জালি একদম সরু পুঁই শাক, আর তার সঙ্গে এই যে পাতি কাঁকড়া। তো এই কাঁকড়ার কিন্তু অনেকে অনেক নাম বলে, আমার বাপের বাড়িতে আমরা কিন্তু চিতি কাঁকড়াই বলি। যেহেতু এই যে দেখো মানে চিতিয়ে পড়ে যায় আর সোজা হতে পারে না, অনেকটা সময় লাগে, তো ওই কারণে চিতি কাঁকড়া বলি। আর যেহেতু এটা সাইজে ছোট, তাই শ্বশুরবাড়ির এলাকাতে এই কাঁকড়াগুলোকে পাতি কাঁকড়া বলে, মানে দেশি কাঁকড়া বলে, যাই বলো না কেন। তো সে যাই হোক, দেখো এই যে এই কটা কাঁকড়া না 25 টাকা নিয়ে নিয়েছে, তাই দাম। তো সে যাই হোক, ওই দিকটা শাশুড়িমা কাঁকড়াগুলো কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি তো সবজি কেটেই নিলাম। তারপরে দেখো চাল নিতে চলে এসেছি। এই যে দেখো এবারে না রেশনের যে চালটা দিয়েছে বেশ সুন্দর, একদম সাদা আর চকচকে, আর সরুও রয়েছে, মোটামুটি ভালোই সরু রয়েছে। তো দেখো আমাদের বাড়িতে মেম্বার সংখ্যা বলতে দিদি শাশুড়ি এখন নেই আপাতত, তো ওই জন্য আমরা পাঁচজনে দেখো প্রায় 1 কেজি মতন চাল রান্না করলেই হয়ে যায়। আর এই গ্লাসটা না 300 মতন করে চাল ধরে মোটামুটি। এর একটা কৌটো ব্যবহার করতাম, সেটা না একেবারে যে কোথায় হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না অনেকদিন ধরে, তাই এই গ্লাসটা ব্যবহার করছি। এরপরে না একটা হচ্ছে পাতি বানাতে হবে। পাতি বলতে কি বলতো, চাল মাপার বেতের পাত্র, সেটা আমার শাশুড়িমা বানিয়ে দেবে বলেছে, তো দিলে বেশ ভালোই হবে চাল কিন্তু মাপতে। তো সে যাই হোক, দেখো এই যে হাঁড়িতে চাল নিয়ে নিলাম। চলো এবারে ঝটপট করে চাল ফাল ধুয়ে রান্নাটা বসিয়ে দিই। আর চালটা যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু দেখতে, আমার না বেশ ভালো লাগছে চালটা হাতে নিয়ে, যেমন সরু তেমন সাদা। তারপর দেখো পাশের বাড়ির জেঠিমা চলে এসেছিল আমাদের পুকুরে স্নান করতে, কলে ততক্ষণে জল চলে গিয়েছিল, তাই আর কলে তো তোমাদের তো বলি যে টাইমের জল। আর এই যে বৃষ্টির পরে না পুকুরের জলটা অনেক যেমন বেশি হয়েছে, তেমন ওপর থেকে একটা হালকা আস্তরণ পড়েছে, ওই যে সবুজ সবুজ হালকা আস্তরণ পড়ে সেরকম পড়েছে। ওই জন্য না জলটাতে মানে কি বলবো, ব্যবহার করতেই ভালো লাগছে না। বৃষ্টি হলে এমনটাই হয় নাকি, বলছিল আমার শাশুড়ি মারা যে 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে যখন রোদটা দেবে বা গরমটা দেবে, দেখবে এই জলের উপরে একটা হালকা আস্তরণ পড়বে। এর আগে কিন্তু কোনো আস্তরণ ছিল না, আর জল কি সুন্দর স্বচ্ছ আর সুন্দর ছিল। তো চলো রান্না বান্না এই যে এদিকটায় বসিয়ে দিয়েছি। এই যে রান্না বলতে ওই দিকটায় দেখো আমার ভাত ফুটে গিয়েছে, আর ততক্ষণে আমি ভাত মানে চাপিয়ে কচুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। কচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর এখন না দেখবে অসময়ের কচু না একটুখানি সেদ্ধ না করে নিলেও হয় না, কারণ কি বলো তো, বাগান থেকে যদিও তোলা হয়েছে, মানে মাটির নিচ থেকেই, মাটির নিচেই ছিল, তবুও দেখবে এমনি নর্মাল রান্না করলে না সেটা খেতেও অতটা ভালো লাগে না, আর অনেকটা সময় লেগে যায় সেদ্ধ হতে। তো ওই কারণে হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে কচুর খোসাটা আমি পরিষ্কার করে নেবো। আর এখানে দেখো পুকুর থেকে ধরে নিয়েছিলাম ছিপ দিয়ে তেলাপিয়া মাছ, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমার শাশুড়ি মা কিছুটা ধরেছে, আমিও কিছুটা ধরেছি, মানে ছিপ দেওয়ার সাথে সাথেই ছোটো ছোটো তেলাপিয়া মাছ অনেক রয়েছে তো পুকুরে, ঝটপট করে পড়ে যায়। আর বেলা অনেকটা হয়ে গিয়েছিল বলে আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। কোনো একদিন অবশ্যই দেখাবো আমাদের পুকুর থেকে তেলাপিয়া মাছ ধরা। তো ওই দিকটা দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে দেখো এখানটায় পুঁই শাক আর আলু তুলে দিয়েছি। পুঁই শাক আর আলু এখানে তুলে দিয়েছি। এটা দেখো কাঁকড়া দিয়ে রান্না করব, ওটা রান্নাটা অলরেডি হয়ে গেল। আর ওধারের পাখায় তোমরা যেটা দেখলে, মানে ওধারের উনুনটায়, ওটা আমার শাশুড়িমা কিন্তু আম সত্য বানাচ্ছিল, আমের কাঁচটাকে বের করে নিয়ে উনুনে জাল দিচ্ছিল।
তো ওদিকটা শাশুড়ি মারও ওটা হয়ে গেল, আর আমার এদিকে পুঁই শাকের তরকারিও হয়ে গেল। ওইদিকে এবারে শাশুড়ি মা কড়াইটা ধুয়ে এনে দিলেই উচ্ছে আলু ভাজাটা চাপিয়ে দেবো, আর এদিকে কচুটা তো আমার ভালো করে কষানোই হয়ে গেল, শুধু জল দেবো, জল দিয়ে ওই ধারের উনুনে এই কড়াটা ঘুরিয়ে দিয়ে আর হচ্ছে উচ্ছে ভাজাটা এই ধারের উনুনে চাপিয়ে দেবো, দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যায়। দেখবি এরকম করলে দুটো উনুনে, আর একদিকে যদি ফাঁকা যায় না, জালটা বেরিয়ে যায়, তাহলে অনেক বেশি সময় লেগে যায় আমাদের আর কি। এরকমই সমস্যা দুপাখা উনুনে রান্না করলে। কারণ কি বলতো, ভাতটা কিন্তু ঝটপট হয়ে যায়, ভাত হতে বেশি টাইম লাগে না, মাছ ভাজা করতে করতেই ভাত ফুটে যায়, আর একটা তরকারি হতে হতেই ভাত ফুটে যায়। দুপুরবেলাতে কি বলতো, একটা তরকারি তো আর হয় না, মিনিমাম 2 থেকে 3টে তো হবেই। আজকে যেমন 3টে হচ্ছে। ওই যে দেখো তরকারিতে জল দিয়ে আমি ওই দিকটায় তরকারি ঘুরিয়ে দিয়েছি, আর এই দিকটায় হচ্ছে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি ছোটো কড়াইতে। ছোটো কড়াইতে না ভাজাভুজি করতে বেশ ভালো হয়, যেহেতু অনেক দিনের কড়াই তো হালকা হয়ে গিয়েছে। আর এই কড়াইটা দেখো কালো দেখেছো ধরে গিয়েছে। আমার এরকম কড়াইতে রান্না করতে একেবারেই ভালো লাগে না, তো কি আর করবো, ভাজাভুজি করি মাঝে মধ্যে। আর কোনো কিছু যদি সেদ্ধ থাকে, ধরো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে যে বললাম আমি কচু সেদ্ধ, সেই সেদ্ধগুলো কিন্তু আমি কড়াইতে করে নিই, তাহলে বেশ ভালো হয় আর কি। ওই যে বললাম হালকা কড়াই তো, খুব তাড়াতাড়ি জাল লেগে যায়, গরম হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, ওই জন্য আর কি। আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, দেখো আমার ওই তাকে না সব মশলা দেখেছো, লবণের প্যাকেট থেকে শুরু করে মাসকাবাড়ি বাজার করে নিয়ে এসছে। মাসকাবাড়ি বাজার বলতে শুধু মশলার বাজার, মশলা বাজারটা মাসকাবাড়ি হয় আমাদের। তো ওখানে লবণ রয়েছে, পাঁচফোড়ন রয়েছে, তারপরে হচ্ছে জিরে রয়েছে, তারপরে হচ্ছে আর কি বলবো, ফোড়ন রয়েছে। তো এইগুলো বললামই, জিরে, ফোড়ন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, এগুলো কিন্তু আমাদের মাসকাবাড়ি। আর তেলটাও তো 1 টিন করে তেল তোলা হয়, যতদিন হয়। আমার শাশুড়ি মা 4 মাস করতে পারতো, কিন্তু আমি অতটাও পারি না, 3.5 মাস 3 মাস এরকম করি। তো তরকারি যেহেতু ফুটে গিয়েছে, মাছটা দিয়ে দেখো তরকারি ফুটিয়ে নিলাম, আর তরকারিটা আমার এখানে একদম পুরো রেডি হয়ে গেল। আর কচুর ঝোল এরকমভাবে বানালে না, একদম পুকুরে জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে, মানে এর স্বাদটা না সত্যি অন্যরকম হয়, ভালোই লাগে। আলু দিয়ে বা অন্য সবজি দিয়ে ঝোল করার থেকে কচু দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আর এদিকটায় তো আমার উচ্ছে ভাজা প্রায় হব হয়ে গিয়েছে, রান্নাঘরটা চারিদিকটা ঝাড় দিয়ে নিয়েছি, শুধু এই উনুনের কাজটা ঝাড় দিলেই হয়ে যাবে। তো চলো, আজকে পুরো একদম সকাল থেকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার দুপুরের খাওয়া দাওয়া হবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।